বাঙালি সবসময় আলোচনা করে যে বাঙালি কি ইটালির থেকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র? এটা করে না। বাঙালি ধারণাই করে যে আমরা ওইসব দেশে যাই হোটেল মুছবো, এই করবো সেই করবো। সেখানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী সে ভাবতেই পারে না একজন বাঙালি মুসলমান বা বাঙালি হিন্দু সে হবে। তাহলে সে হবে কী করে? কিন্তু একজন পাঞ্জাবি, একজন গুজরাটি, একজন তামিল সে চিন্তা করে যে না, আমি ওদের থেকে শ্রেষ্ঠ, আমি ইটালিয়ান থেকে শ্রেষ্ঠ, আমি ব্রিটিশের থেকে শ্রেষ্ঠ। কারণ কি? কারণ হলো গিয়া জার্মান দর্শন। জার্মান দর্শন এশিয়ার শ্রেষ্ঠত্ব তুলনা করছে। তো এই যে ইটালি কিন্তু এরকমই, বাংলাদেশের যেমন বিভিন্ন মত, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, বিভিন্ন পার্টি। কিন্তু ভারতেও কিন্তু বিভিন্ন রকম পার্টি আছে। ভারতে হাজারটা পার্টি আছে, পাকিস্তানে হাজারটা পার্টি আছে, কিন্তু ভারত পাকিস্তানে আরও বেশি আছে। সেগুলো হাজারটা ভাষা আছে, পাকিস্তানেও হাজারটা ভাষা আছে। কিন্তু একটা বিষয়ে তারা একমত, সেটা হলো দেশের স্বার্থে একমত, দেশের ধর্মীয় রাজনৈতিক সমাধানটা তারা করতে পেরেছে। যেমন শেক্সপিয়ার আসার পরে ইংল্যান্ড নাম কি পলিটিক্যাল এবং রিলিজিয়ানের সমস্যার সমাধান করে ফেলেছিল বলেই তারা গোটা পৃথিবীর যারা যেগুলো স্বাধীন 190টা বা 200টা স্বাধীন রাষ্ট্র আছে তার মধ্যে প্রায় 100টা ইংল্যান্ডের অধীনে বিভিন্ন সময় হয়েছিল। তো এই তারপরে জার্মানরা হলো কি, জার্মানরা আবার যখন কান্ট, গেটে এবং হেগেল ধর্মীয় রাজনৈতিক সমস্যার সমাধান করতে পেরেছিল বলেই কিন্তু জার্মানরা গোটা ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, ইটালি এই 5টা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে টিকেছিল। এবং পরে আরেকটা এরকম আবার যুদ্ধের ডাক দিতে পেরেছে। দুটো বিশ্বযুদ্ধের নেতা হয়েছিল জার্মানিতে। এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে জার্মানি যে এত টপ হইল তার পিছনে কিন্তু তার একটা ফিলোসফিক্যাল যে ধর্মীয় রাজনৈতিক সমস্যার সমাধান করার যোগ্যতা ছিল, ফিলোসফিক্যাল এবং পলিটিক্যাল এবং রিলিজিয়নের যে ডেভেলপমেন্টের জন্য কিন্তু জার্মানি টপ হয়েছিল। এবং তার আগে সেমি টপ যেটা বলা যায় যে কতখানি টপ, সেটা ইংল্যান্ড এবং জার্মানি, এই দুই শ্রেষ্ঠ, এবং আমেরিকা, এই ইংল্যান্ড, আমেরিকা এবং জার্মানি এই 3 দেশের যিনি শ্রেষ্ঠ ফিলোসফার, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ যারা কবি, এদেরকে নিয়ে, ওয়াল্ট হুইটম্যানকে নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি, আমরা যদি ওয়াটসনকে নিয়ে আলোচনা করতে পারি, ব্রাউনিংকে নিয়ে আলোচনা করতে পারি, তখন কি হবে? এই নাম কি বলে, এই বাঙালিও তখন আমেরিকা চালানোর স্বপ্ন দেখবে। ইংল্যান্ডের ঋষি সুনাক, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী যে 1 বছর ইংল্যান্ড চালিয়েছিল, একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত, বা এই সাদিক খান যে প্রায় 8-10 বছর ধরে লন্ডন শহরের মেয়র হয়ে আছে, একজন পাকিস্তানি যেখানে ভারতীয় বংশোদ্ভূত। আবার একজন এই নাম কি বলে, ঋষি সুনাক, যিনি পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয়, যিনি হলেন গিয়া, এনার নাম হলো গিয়া এই ঋষি সুনাক। তাহলে এই বা ঝোরান মামদানি, যার বাড়ি গুজরাট, বা এরা যেমন ইউরোপের লন্ডন, নিউ ইয়র্ক চালাচ্ছে। এই হামজা ইউসুফ, যিনি পাকিস্তানি বংশোদ্ভূত, যিনি স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ফার্স্ট মিনিস্টার যাকে ওরা বলে। আমরা কী হবো? আমরাও মুখ্যমন্ত্রী হওয়ার ওদের শুধু ইংল্যান্ডে যায় হোটেল খেলবো না। বাঙালি সবচেয়ে যায় হলো সিলেট অঞ্চল থেকে, এরা যায় অনেকেই সিলেটে লেখাপড়া সবচেয়ে কম, তাই লেখাপড়াতে টপ হয়ে উঠবে বাঙালি। তাহলে কী করতে হবে? তাহলে আমাদের কবির লড়াইটা, যেটা রবীন্দ্রনাথ ঘৃণা করতেন, শেষে কবিতা বলছেন, সকাল সকাল কবির লড়াই তুলো না। কবির লড়াই তো জ্ঞানের লড়াই। কবি জিনিসটা মানে কি? কবি জিনিসটা মানে হলো জ্ঞানী, এই জিনিসটা বুঝতে হবে। বঙ্কিমচন্দ্র এরা কিছুটা বোঝার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথ এসে কবিকে ছ্যাবলা বানিয়ে ফেলেছে। আর সুকান্ত তো রবীন্দ্র ভক্ত একজন আছে, অল্প বয়সী, 30 বছর বয়সে পটক তুলেছে, মারা গেছে। তো তিনি বলছেন, নাম কি বলে, তিনি রবীন্দ্র ভক্ত, আবার বলছেন কবিতা তোমায় আজকে দিলাম ছুটি, প্রয়োজন নেই কবিতা শুনতে। কবিতা শুধু সিদ্ধতা, কবিতার মধ্যে যে লড়াই হয়, করারও ইলো হোক কপাট, ভেঙে ফেল কর লোপাট, এটা কি কোনো গদ্যের মাধ্যমে সম্ভব না। তো এই কবিতা এখানে কি গদ্যের শ্রেষ্ঠ অংশের এই কবিতা, এই জিনিসটা বুঝতে হবে। এই জন্য আমাদেরকে এই নাম কি বলে, র্যালফ ওয়াল্ডো এমারসনের দ্য পোয়েট পড়তে হবে। শেলির যে এই পোয়েট সম্বন্ধে শেলি কী বলেছেন সেগুলো পড়তে হবে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তখন কী হবে? বাংলাদেশিরা তখন এই নাম কি বলে, এই তখন বিশ্বসভায় বাঙালি নেতৃত্ব নিতে পারবে। বাঙালি তখন কী হবে? এই হামজা ইউসুফের মতো আমেরিকার এই ইসলামের ফার্স্ট মিনিস্টার হবে, বা ঝোরান মামদানির মতো। এখন পৃথিবীর সবচেয়ে ঐশ্বর্যের কোন শহরের জিডিপি সবচেয়ে বেশি? এটা নিউ ইয়র্ক শহর। সেই নিউ ইয়র্কের মেয়র হয়েছেন কি একজন মুসলমান, যিনি নিজেকে মুসলমান বলে পরিচয় দেন, যার বাবা মুসলমান, যার মা মীরা নায়ার, যিনি কি ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন পরিচালক। তাহলে আমাদের পরিচালকরা কী পরিচালনা করে? যারা এই নাম কি বলে, এই শহরগুলো তুলনাই করতে পারে না। বোস্টন শহরের সাথে, বোস্টন একটা জ্ঞানীগুণ শহর, তার সাথে রাজশাহী তুলনা করুক, বা লাহোর তুলনা করুক, বা এই নাম কি বলে মাদ্রাসের তুলনা করুক,
যেগুলোতে প্রচণ্ডভাবে বই লেখা হচ্ছে, বা ব্যাঙ্গালোরের তুলনা করুক, বা হায়দ্রাবাদের তুলনা করুক, বা মুম্বাইয়ের তুলনা করুক, যেখানে বিরাট চমৎকার জীবন পরিবর্তনকারী ফিল্মগুলো, যেখানে মুম্বাইয়ের অনেক ফিল্ম আছে যেগুলো যেমন এই নাম কি বলে 3 ইডিয়টস, মুন্না ভাই, MBBS লাগেরা, মুন্না ভাই, তারপরে দিওয়ার, জাঞ্জি, এইসব মুভিগুলো আমরা তৈরি করতে পারবো। তাহলে আমাদের কী করতে হবে? আমাদের শেক্সপিয়ারের সাথে গেটের তুলনা করতে হবে, গেটের সাথে আবার এমারসনের তুলনা করতে হবে, এমারসনের সাথে আপনি মার্ক টুয়েনের তুলনা করতে হবে, মার্ক টুয়েনের সাথে আবার আমাদের হুমায়ুন আহমেদের তুলনা করতে হবে, আমাদের রবীন্দ্রনাথের তুলনা করতে হবে, এদের সাথে আমাদের তুলনা করতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তখন কী হবে? বাঙালি বিশ্বসভায় নিয়ন্ত্রণ নিতে পারে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে নাম কি বলে, এইখানে যে জিনিসটা হলো যে বাঙালি কী করতেছে বেসিক্যালি, বাঙালি যে এই নাম কি বলে এই যে বাংলা যে এইটা, সেটা হলো গিয়া যে যে আমরা কি বলছি, আমরা ইসলামকে মানে ঘৃণা করছি। একটা কি বলছে, যেমন আফ্রিক বা হুমায়ুন আহমেদ, তারা কিন্তু আমেরিকা থেকে আসছে, কিন্তু তারা ওগুলো পড়ে না। এই নাম কি বলে আমেরিকার যে জাতির পিতা নাম কি বলে আব্রাহাম লিঙ্কন, বা ওয়াশিংটন, বা এই থমাস পেইন, তারপরে এই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, এদের জীবনী নিয়ে কোনো আলোচনা নাই। তারপরে তারা এই আইজাক আসিমভ, যিনি আমেরিকার যে বিরাট থেকে মানে পোকার মতো কপি করেছেন তিনি। ওখানে পজিট্রন, এখানে কপিট্রন বলছেন। পজিট্রনটা মানে কপিট্রন মানে কি? তাহলে বাঙালি যে পুলিশকে ঘৃণা করে, এইখান থেকে বোঝা যাচ্ছে। তা আমরা পুলিশ কেন ঘৃণা করবো না? আমাদের উচিত যে একটা অনেস্ট পুলিশ তৈরি করা, যে পুলিশটা জনগণকে ভয় পাবে না, জনগণ যে পুলিশকে ভয় পাবে না, প্রধানমন্ত্রীকে ভয় পাবে না। যেমন প্রধানমন্ত্রীকে অনেকে ভুয়া বলছে, এটা তো একটা ক্রেডিট যে এই মিলনী বা এদেরকে বা এই যাদেরকে আমেরিকা বলি আর ইংল্যান্ড বলি আর এই ইটালি বলি আর ফ্রান্স বলি, এরা মুখের উপরে সমালোচনা করতে, ভুয়া বলতে, বা এগুলো আমরা দেখেছি যে ট্রাম্পকে কীভাবে ইনসাল্ট করতেছে এই রেস্টুরেন্টে বসা। তো এগুলো কি, তারপরে জেল দেওয়া হয়েছে না? কোনোদিন জেল দেওয়া হয়নি তাদেরকে। হয়তো বলছে যে আপনারা প্লিজ এখান থেকে যে জায়গাটা ছেড়ে যান, সম্মান দিয়ে তাদেরকে বের করে নিচ্ছে, দু এক জায়গায় জোর করে নিয়ে এই নাম কি বলে এই ওদের সিকিউরিটি ফোর্সরা বের করে নিচ্ছে, কিন্তু যেতে দিতে পারতেছে না, কারণ এটা তাদের রাইট। এই আমেরিকার যে প্রেসিডেন্ট ভবন আছে, তার বাইরে একটা মাঠ আছে, সেই মাঠে আপনি মাইক লাগিয়ে যত প্রেসিডেন্টকে গালাগালি করতে পারেন। এটাই স্বাধীনতা, এটাই যে কোনো বিপ্লবের প্রকৃত বিপ্লব। আর এই চ্যামচ্যামি করা, এগুলোকে গণতন্ত্র বলে না। এগুলোকে এই যে প্রধান বিচারপতি যদি এই নাম কি বলে এই ইসের সমালোচনা করতে পারে, প্রধানমন্ত্রী যদি প্রধান বিচারপতি সমালোচনা করতে পারে, এখানে কিন্তু একটা হেলদি ডেমোক্রেসি আসে, যেখানে কেউ একজন ভুল করলে আরেকজন শুধরাই দিবে। এই জন্যই তো ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতা একটা পয়েন্টে এসে যদি মিলে যায়, সেটা তো স্বৈরতন্ত্র। এখানে সিনেট থাকবে, এখানে সিনেটের জাজের মতো কাজ করবে। আবার যে বিচার বিভাগ যারা সংবিধানের গার্জিয়ান, তারা স্বাধীন থাকবে, তাদের আলাদা সচিবালয় থাকবে, তারা হবে কি সবচেয়ে আজীবন তারা এই বিচারপতি হবে। এই ধরনের কাজগুলো যদি আমরা করতে পারি, তো অবশ্য তার থেকেও বড় কথা সংবাদপত্রের স্বাধীনতা। যে ভাই শেখ মুজিব কেন মারা হলো? কারণ শেখ মুজিব এই সমস্ত পেপার পত্রিকা ব্যান্ড করে মাত্র 4টে সরকারি পত্রিকা রেখেছিলেন। একটা পত্রিকা ছিল তার ভাগনার নাম কি বলে বাংলার বাণী, যেটা সরকারের আন্ডারে তখন চলছিল। তো এগুলোকে আমরা গণতন্ত্রের পিছক ডেমোক্রেসি বলতে এই গণতন্ত্রকে নষ্ট করা। তো এই গণতন্ত্রকে যদি আমরা পুনঃসৃষ্টি করতে চাই, তাহলে আমাদের ধাপে ধাপে উঠতে হবে রূপার চাবি, মানে যেটা ব্রিটিশ ডেমোক্রেসি, ব্রিটিশ ফিলোসফি, এটাকে বুঝতে হবে। তারপর সোনার চাবি, যেটা হলো গিয়া এটা খুলে আমরা যে হিরণময় গণতন্ত্র, সেটার কথায় আমরা যেতে পারবো। সেটা এবারে সোনার রূপার চাবি দিয়ে আমরা সোনার দরজায় ঢুকবো, আবার সোনার চাবি দিয়ে আমরা কোথায় ঢুকবো? এই হিরণময় গণতন্ত্রে। সোনার চাবিটা কোনটা? সেটা জার্মান গণতন্ত্র, যে পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্রকে বলা হয় জার্মান গণতন্ত্র। তো সেই জার্মান গণতন্ত্র, জার্মান সোনার চাবি পাইয়া, সেই সোনার চাবি দিয়ে খুইলে আমরা তখন আমরা কী করবো? তখন আমরা প্রকৃত অর্থে বিশ্বের সমালোচনা করতে পারবো, মার্ক্সের সমালোচনা করতে পারবো, হেগেলের সমালোচনা করতে পারবো, কান্টের সমালোচনা করতে পারবো। হ্যাঁ, তখন আমরা এটা আমরা বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ কী ভুল করলেন। রবীন্দ্রনাথ এবং টলস্টয় কিন্তু প্রচণ্ড ভুল ছিল। তারা দুজনেই গণতন্ত্রকে ধ্বংস করে গেছেন। ইটালির ইটালির যে ইউনিফিকেশন অফ ইটালিকে আমাকে বুঝতে হবে। আমাদেরকে যে ম্যাজিনি এবং গ্যারিবল্ডি এবং ক্যাভুর, এদের গণতন্ত্রকে বুঝতে হবে। ইটালি ইউনিফিকেশন এবং ইটালি গণতন্ত্র, ইটালির স্বৈরতন্ত্র বা নাম কি বলে ইসের উৎপত্তি, নাম কি বলে, লোকটার নাম হলো গিয়া
যে উল্টা লটকে রেখেছে মুসলিনের উৎপত্তি, জার্মানি গণতন্ত্র, জার্মানি দর্শন, জার্মানি কান্ট, হেগেল, গেটে, নিটশে, ঠিক আছে, হারমান হেস, থমাস মান, এদেরকে পড়তে হবে, এদের এদের গণতন্ত্রের কাঠামোটা, এবং ওখানে জার্মানের যে অভ্যন্তরের গণতন্ত্র সেটা কেন ব্রিটিশ গণতন্ত্র থেকে ভালো, এবং আমেরিকা এবং জার্মানি গণতন্ত্র কেন ব্রিটেনের গণতন্ত্রের থেকে ভালো, এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। এবং সেই শ্রেষ্ঠ গণতন্ত্রের দেশে হিটলারের উৎপত্তি কীভাবে হলো সেটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এই জার্মান যে গণতন্ত্র, এই যে এই ইসের গণতন্ত্র নাম কি বলে, জার্মান গণতন্ত্র, এবং আরেকটা গণতন্ত্র হলো কি আমেরিকান গণতন্ত্র, যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে এই নাম কি বলে ইসের বইগুলো পড়তে হবে, এই উড্রুলসনের বইগুলো পড়তে হবে, তারপরে যে নাম কি বলে জন ডিউর বইগুলো পড়তে হবে, তারপরে আরেকজনের নাম হলো গিয়া এই উল্ডুরান্টের, মানে আপনি যখন এইগুলা মানে পাকিস্তান প্রস্তাব যখন হয়েছে, ইকবাল কিন্তু উল্ডুরান্টের রেফারেন্স দিচ্ছে, ঠিক আছে, শিকাগোতে কী কী অন্যায়গুলো হচ্ছে শিকাগোর বইগুলো রেফারেন্স দিচ্ছে, আমেরিকায় কী করে ইসরায়েল রাষ্ট্রের জন্য দালালি করা হলো, সেই বইগুলো, যে ইসরায়েলদের যে একটা নিজস্ব রাষ্ট্র দরকার, সেই জায়গা থেকে কিন্তু মুসলমানদের রাষ্ট্র দরকার, এই কিন্তু মানে যে ইউরোপের যে ইহুদিগুলোকে একত্র করে ইউরোপের ভিতরে একটা রাষ্ট্র করার দরকার ছিল, সেটা না করে সেটাকে চাপাই দেওয়া হলো ইউরোপের, এটা হলো অন্যায়, যেটা হলো ইসরায়েল হয়েছে। কিন্তু ভারতের মুসলমানদের জন্য ভারতে যে রাষ্ট্র করা হলো পাকিস্তান, এটা তো সম্পূর্ণভাবেই মানে সার্থকতা। তাহলে ইসরায়েলের অন্যান্য দৃষ্টিভঙ্গি থেকেই ইহুদিদের রাষ্ট্র যে করা হচ্ছিল, সেখান থেকে কিন্তু পাকিস্তান রাষ্ট্রের উৎপত্তি। তাহলে ইসরায়েল যদি পৃথিবীর সব জ্ঞানীগুলো টপ হইতে পারে, মুসলমানরা কেন জ্ঞানীগুলো টপ হইতে পারবে না? এই মানে ইসরায়েল একজন ইহুদির থেকে কম পড়াশোনা ছিল না আল্লামা ইকবালের। তাহলে সেই পড়াশোনার যদি আমরা করি, তখন আমরা পাকিস্তান রাষ্ট্রকে বুঝতে পারবো, এবং সেই পড়াশোনাটা শরৎ, প্রমোদ এবং এই রবীন্দ্রনাথের ছিল না বলেই তারা ইকবালের পাকিস্তান প্রস্তাবে সমালোচনা করতে হ্রাস পায়নি। ইকবাল তাদের মাতৃভূমি যারা দেখবো অখণ্ড ভারত, সেটাকে দ্বিখণ্ডিত করার প্ল্যান করছিলেন। মানে গোটা পৃথিবীর দর্শন আলোচনা 16 পৃষ্ঠার ওটা আপনার করে দেখতে পারেন পাকিস্তান প্রস্তাব, সেইটার সমালোচনার সাহস ইকবালের জীবদ্দশায় এই রবীন্দ্রনাথও পাননি, শরৎও পাননি, প্রমোদ চৌধুরী পাননি, অথচ তিনজনেরই কম বেশি টুকটাক জার্মান দর্শন পড়া ছিল, ফ্রেঞ্চ দর্শন পড়া ছিল, এবং কিন্তু ইকবাল তাদের থেকে অনেক বেশি পড়াশোনা করেছিলেন। এবং সেই যে লড়াইয়ের অংশটা, যে নাম কি বলে আরেকজনের মধ্যে মানে বাঙালি বদমাইশের মধ্যে যোগ দিয়েছিলেন, তিনি হলেন গিয়া এই যদুনাথ সরকার। তো যদুনাথ সরকার যে যুক্তিগুলো দিচ্ছিলেন, এগুলোও ফালতু, এগুলো আপনি বুঝতে পারবেন। যদুনাথ সরকার কিন্তু মানে প্রচণ্ডভাবেই চাচ্ছিলেন যে এই রাজশাহী ডিভিশন এবং রংপুর ডিভিশনের লোকরা যাতে উর্দু না শেখে, বাংলার কিন্তু উর্দু হলো কি, উর্দু কিন্তু তিনি যে ওগুলো শিখেছিলেন, ফার্সি শিখেছিলেন, শুধু উর্দু না ফার্সি শিখেছিলেন যদুনাথ সরকার। তার ফলেই তার পক্ষে কিন্তু একজন হিস্টোরিয়ান হওয়া, এবং প্রথম অধ্যাপক যে ইটা হয়েছিলেন, ভাইস চ্যান্সেলর হয়েছিলেন যদুনাথ সরকার। কিন্তু তিনি বারবারই এই সম্বন্ধে কিছু মিথ্যা রচনা করেছেন উত্তর ভারতীয় দর্শন সম্পর্কে, এবং বাঙালি দর্শনের যে শ্রেষ্ঠত্বের কথা তিনি বলেছেন, সেগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। সেই মিথ্যাগুলো কিন্তু আপনি বুঝতে পারেন, চোখের সামনে দেখতে পারেন। যদি আপনি প্রেমচাঁদ যে সারা জীবন রবীন্দ্রনাথের সাথে দেখা করেন নাই, বা এই নাম কি বলে এই নাম কি বলে এই বেগম রোকেয়া যে সারা জীবনে রবীন্দ্রনাথের সাথে দেখা করেন না, একই শহরে 20 বছর ছিলেন, স্কুল পড়িয়েছেন, হ্যাঁ, যে জোড়াসাগর ঠাকুরবাড়িতে কোথাও কোনোদিন গিয়েছেন বেগম রোকেয়া, এটা কোনো প্রমাণ নাই। তাহলে বেগম রোকেয়া বলি আর প্রেমচাঁদ বলি, যিনি উত্তর ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাইটার, বা এই জোশ মালিয়াবাদী, বা যারা যারা ওই সময় ছিলেন, হ্যাঁ, যারা এই হাফিজ জালান্ধরি, তিনি কিন্তু কোনোদিন রবীন্দ্রনাথের সাথে দেখা করতে আসেন। তাহলে এই রবীন্দ্রনাথের যে এই পুরা এই বলয়টা, একটা এশিয়ার প্রথম নোবেল প্রাইজ, তাহলে একটি নোবেল প্রাইজ যে পাইলো, তাকে দেখা করতে তো আসার কথা। যে এই নাম কি বলেন আলতাফ হোসেন হালি বা শিবলি নোমানি বা হোসেন আজাদ, এরা কেউই কিন্তু রবীন্দ্রনাথের সাথে কোনো পর্যায়ে দেখা করেননি, দেখা করতে চাননি। কাজেই রবীন্দ্রনাথের যে বন্দনা, এখন রবীন্দ্রনাথকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন 5 জন লেখক, তাদের যেমন আমি একসময় নিজে এই দান্তে যেমন সারা পৃথিবী ছিলেন, শেক্সপিয়ার সারা পৃথিবী ছিলেন, টলস্টয় সারা পৃথিবী ছিলেন, এবং এই নাম কি বলে আল্লামা ইকবাল এবং রবীন্দ্রনাথ, এই 5 জনকে পৃথিবী বিখ্যাত। তো আল্লামা ইকবালকে বাদ দেওয়া যায়, সেখানে আপনি ইকের নিতে পারেন যে নাম কি বলে এই এমারসন, আমেরিকার এমারসন, আমেরিকার পৃথিবীর এখন জ্ঞান গবেষণা বৈশিষ্ট্য টপ, পৃথিবীর অর্ধেক সাইজ স্টুডে আমেরিকা নিয়ে যায়। তাহলে এমারসন পৃথিবীর শ্রেষ্ঠ রাইটার, শেক্সপিয়ার, দান্তে 3 জন, তারপরে আরেকজন হলো গিয়া টলস্টয়, এটা হলো 4 জন। তো এই যে এখন কিন্তু আমি টলস্টয় বা রবীন্দ্রনাথকে শ্রেষ্ঠ লেখক
বলি না, তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে রবীন্দ্রনাথ টলস্টয় এরা এই রাশিয়ার যে বিখ্যাত নামকে ফলো করেছে, রাশিয়ার যে এই আত্মা যে ধ্বংস হয়ে গেছে, তারা বৈজ্ঞানিক আবিষ্কার সেভাবে করে না, তারা এই যে যত আপনি দেখবেন সায়েন্সে নোবেল কিন্তু এই রাশিয়া তেমন একটা পায় না। তাহলে এই যে টাকা খরচ করে তারা নাম কামানোর জন্য ওই বিভিন্ন গ্রহে তারা বিভিন্ন যান পাঠায়, কিন্তু এই ট্রুলি যেগুলো গ্রাউন্ড ব্রেকিং ইনভেনশন এগুলো কিন্তু হচ্ছে কোথায়, এই ইংল্যান্ড, আমেরিকা, কানাডা এবং আরেকটা দেশ হলো গিয়ে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জার্মানি। তাহলে এই চারটা দেশকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। এই চারটা দেশ বা অস্ট্রিয়ার সাথে প্রচণ্ডভাবে জ্ঞান গবেষণায় উন্নত এবং ইটালির সাথে যোগ দিয়েছে, কিন্তু রাশিয়া এই বৈজ্ঞানিক আবিষ্কারের যে ক্ষেত্রে এখান থেকে সম্পূর্ণভাবেই পৃথক আছে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে রবীন্দ্রনাথের সাথে যে দেখা করেন রবীন্দ্রনাথকে এখন আমরা এই মানে এমনভাবে বন্দেগি শুরু করেছি যে নাম কি বলে মূর্খ চট্টগ্রামের লোক, তারা বাংলা শিখতে পারলেই মানে তারা উর্দু কী জানবে, এদের বাংলাই হয় না এই চট্টগ্রামের লোকে। তো সেই চট্টগ্রাম থেকেই আসছে আমাদেরকে, চট্টগ্রাম থেকেই আসছে হলো কি আহমেদ ছফা, চট্টগ্রাম থেকেই আসছে এই নাম কি বলে এই মোতাহার হোসেন চৌধুরী, চট্টগ্রাম কলেজের 3 টিচার ছিলেন, চট্টগ্রাম এক কলেজে তো বাংলা টিচার ছিলেন। তো কাজে এরা মানে একেবারে চট্টগ্রামের যে যারা ওই আউমাউ চাউ মানে আমচাউ মানে ওরা কথা আমি একটু বুঝতে পারি না। তো বলা হয় যে বাংলা ভাষা সিলেটে আহত হয়েছে, চট্টগ্রামে নিহত হয়েছে। তো এই তারা বাংলা ভাষায় শুদ্ধ বাংলা আধো বোর্ড শুনলে তারা অজ্ঞান হয়ে যায়। কিন্তু যারা কলকাতার লোক তারা তো কলকাতা নিয়ে সন্তুষ্ট না, তারা সেখানে কলকাতা 60% লোকই ভারতের বিভিন্ন জায়গাতে আসছে, সেখানে হিন্দু উর্দু প্রচণ্ড প্রভাব আছে। রবীন্দ্রনাথকে প্রতি মুহূর্তে ইকবালের কোষ্ঠী পাথরে বা এই মির্জা গালিবের কোষ্ঠী পাথর বা হুসেনের কোষ্ঠী পাথরে বিচার করে দেখতে হয়। এবং রবীন্দ্রনাথ এই যেরকম ইন্টারন্যাশনাল আজকে আমরা দাবি করছি, আর গত 16 বছর সে আমলে নাম কি বলে শেখ হাসিনার আমলে যে পরিমাণ বন্দনা করা হয়েছিল রবীন্দ্রনাথের শান্তি, টলস্টয়ের শান্তি, দুজনেই খুবই শান্তিবাদী এবং দুইটাই কিন্তু একটা পুটিনের স্বৈরতন্ত্র কায়েম করেছে, আরেকটা হলো হাসিনার স্বৈরতন্ত্র কায়েম করেছে। কারণ স্বৈরতন্ত্রকে ব্রেক করার জন্য দরকার যুদ্ধ, প্রতিবাদ, যেগুলো শেক্সপিয়ারে আছে, গেটেতে আছে, কান্টে আছে, হেগেলে আছে, ইকবালে আছে। ফলে গণতন্ত্র কি ভারতের উত্তর ভারত, কারণ ইকবালকে ফলো করে উত্তর ভারত, দক্ষিণ ভারত, পাকিস্তান। কিন্তু এই আমরা বাঙালিরা বিশেষ করে 71-এর পরে আমরা এই শেরগুলো বাদ দেওয়ার পরে কিন্তু আমরা আর নাম কি বলে এইগুলো পড়ি না, এই যে নাম কি বলে ইকবালের লেখাগুলা, শিবলি নুরমনির লেখাগুলা, স্যার সৈয়দের লেখাগুলা, তারপরে এই হুসাইন আজাদের লেখাগুলা, তারপরে এই যে নাম কি বলে আর কে নারায়ণ, তারপরে আরেকজন আছেন এখানে এছাড়াও মুলকরা জানান, এগুলো প্রচুরভাবে পড়তে হবে আপনাদেরকে। ফিরাক, তারপরে এই দাগ, মমিন চক, এগুলো পড়তে হবে। তারপরে ইকবাল পড়তে হবে, তারপরে এই যে নাম কি বলে হাফিজ আলমধারী। তারপরে এই যে মানে এই দুইটা সাহিত্য কেন মার্চ করছে না বাঙালির জন্য, ওদের কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। ওরা কিন্তু সবার সাথে আলোচনা করে, সমালোচনা করে, বাংলা সাহিত্যকে তারা সমালোচনা করে, এরা সমালোচনা পর্যন্ত করে না। ইভেন রবীন্দ্রনাথ যে ইকবালের সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথকে দেখা দেননি ইকবাল, সেটাও কিন্তু তারা কাহিনী থেকে মুছে দিয়েছে। এই প্রভাত কুমার মুখোপাধ্যায় 3 খণ্ড জীবনীতে আপনি পাবেন না এটা, যে রবীন্দ্রনাথ 1935 সালের 14 ফেব্রুয়ারি ইকবালের সাথে দেখা করতে গিয়েছিলেন। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে, রবীন্দ্রনাথকে আমরা যেরকম আন্তর্জাতিক চরিত্র হিসাবে আমরা উপস্থাপন করছি সেটা সত্য নয়। এবং এই গোটা দেশেই তিনি সর্বভারতীয় ছিলেন না, এটা আন্তর্জাতিক তো দূরের কথা রবীন্দ্রনাথ। এবং এই জন্যই কিন্তু রবীন্দ্রনাথ এই আইনস্টাইনের সাথে যে সাক্ষাৎ করেছিলেন বা এই মানে নাম কি বলে মানে এই যে দুর্বলতা, রবীন্দ্র দুর্বলতা ঢাকতে গিয়ে রবীন্দ্রনাথের বেশিরভাগই করা হয়, প্রচার করা রবীন্দ্রনাথের সাথে জোর করে নজরুল মিলন করার চেষ্টা করা। এবং আমি তো বললামই যে ওইটা যদি আপনারা পড়েন যে তরুণের স্বপ্ন, যেটা সুভাষ বসু যে নেতাজি সর্বভারতীয় যে নেতা, তার যদি লেখা তরুণ স্বপ্ন পড়েন, এখানে কিন্তু মহাত্মা গান্ধী যতবার স্মরণ করা হয়েছে তার 10 ভাগের 1 ভাগ কিন্তু রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়নি। কারণ তিনি মহাত্মা গান্ধীর আদর্শ বিশ্বাস করতেন, রবীন্দ্রনাথের আদর্শ বিশ্বাস করতেন না। এবং তিনি ভালো করে জানতেন সুভাষ বসু যে বাঙালি কোন সেক্টরে পিছিয়ে আছে। এবং তিনি তার পড়াশোনা ছিল স্কুল লাইফে ছিল কটকে, যেটা বাংলার বাইরে। এবং ওই জায়গার যে লোকেরা ওখানে কিন্তু একটা এই মহাত্মা গান্ধী কিন্তু বাঙালি যে বাঙালি
রেনেসার যে রামমোহন রায় বা এই নাম কি বলে মারাঠা রেনেসার যারা ব্রিটিশের দিনে ছিলেন তিলক, এই দুজনকে বামন বা পিগমি বলেছিলেন, ক্ষুদ্র মানুষ বলেছিলেন কাদের তুলনায় মুসলমান আমলে যে কবির দাদু নানক এইসব লোকের তুলনায়। তাহলে হিন্দুইজমের উপর ইসলামের প্রভাবকে তিনি জায়ান্ট প্রভাব বলেছেন। তো এই জায়ান্ট প্রভাবগুলো যখন আমরা বুঝতে শুরু করবো তখন কী হতে হবে, বাংলাদেশিরা তখন আমরা এই বিশ্বসভায় আসনা শুরু করবো, তখন আমাদের প্রকৃত ইন্টারন্যাশনাল যে কবি আমরা, সেটা সর্বভারতীয় কবি, এই এশীয় কবি, প্যান এশিয়াটিক কবি, প্যান ওয়ার্ল্ড কবি, যার গোটা পৃথিবীতে, যেমন ইকবালের একটা কথাই আছে, মিশরের শামসে গুজার, পারসে যা গারচায় দিল দুর্গ হোসনা ফারিং বাহার তাই কেগুলো আন্তবাদ তারা আন্তঃ গুজার, যে এই মিশরও সিরিয়া থেকে বেরো, ইরান ও হিজাজ থেকে, ইরান ও মক্কা মদিনা থেকেও বেরো, যদিও পশ্চাত্যের বসন্ত খুবই মনোলোভা, হে উচ্চ ডানার পাখি, তুমি এই পাশ্চাত্য থেকে বেরো, গোটা পৃথিবী থেকে বেরিয়ে তুমি নিরপেক্ষভাবে তুমি তোমার সাহিত্যটা, তোমার দর্শনটা সমগ্র পৃথিবীর সাথে কম্পেয়ার করো। এই জিনিসটা যদি আমরা তাই জিন্দগি সে নেই ফি যায় ইয়া সাইক্রে কারওয়ায় অরবিয়া, তাহলে আল্লামা ইকবালের এই লাইনগুলোর ফলে কিন্তু ঋষি সুনাক তৈরি হয়েছে, যে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। তো বাঙালি এইরকম সর্বভারতীয় হয়ে উঠবে, সর্ব এশিয়া হয়ে উঠবে, সর্ববৈশ্বিক হয়ে উঠবে, তখন কিন্তু বাংলাদেশ এখন ইংল্যান্ড চালানোর এবং আপনি যদি ঈশ্বর জীবনী পড়েন, নাম কি বলে, এই বারাক মতো কালো মানুষ ছিল, তো অডাসিটি অফ হোপ, তারপরে এই যে প্রমিস ল্যান্ড, হ্যাঁ, তা এই বইগুলো যদি আপনি পড়েন, তাই ওখানে কিন্তু আপনি দেখবেন যে ওই কথাগুলো আছে, যে ডিগ্রি হিসাবে আমি হতাশ হতাম, কিন্তু আমি আশা পেতাম কোথায়, পাকিস্তানি মুসলমানকে দেখে। তাহলে পাকিস্তানি মুসলমানরা এই পাকিস্তানি আপনি ড্রামাগুলো দেখতে পারেন কতটা আশাবাদী, ভারতের ড্রামাগুলো দেখেন, ভারতের ইগুলো দেখেন আপনি, আত্মমর্যাদা, স্বাভিমান, কর্মভূমি, এগুলো ওদের সিরিয়াল। আর আমাদের সিরিয়াল কি জন্মভূমি। তো জন্ম তো কোনো মূল্য রাখে না, মূল্য রাখে কর্ম। তো ভারতের এই জন্মভূমি কেন তো গুরুত্বপূর্ণ, কারণ ওরা বর্ণবাদী, জন্মের কারণে কেউ বড় কেউ ছোট। কিন্তু উত্তর ভারতে যদিও এখানে বর্ণবাদ আছে, সেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় আছে, কিন্তু ওদের সাহিত্যটা মুসলিম প্রধান, ফলে এখানে গরিব মানুষকে, একজন ফকিরকে, একজন ভিক্ষুক যদি পরিশ্রম করে তাকে টপ পজিশন দিতে, তারা সাহিত্যের কারণে আন্তরিক যে ইচ্ছা সেটা কিন্তু থাকে, যদি না সে ধর্মের কারণে আবার পিছিয়ে যায়। তাহলে উত্তর ভারত, দক্ষিণ ভারতে যে আল্লামা ইকবাল প্রতিষ্ঠিত হয়েছে, তাদের যে শ্রেষ্ঠ কবিরা রবীন্দ্রনাথের সাথে কখনোই দেখা করেন না, এবং উত্তর ভারতে প্রভাবিত এই বেগম রোকেয়া বা প্রেমচাঁদ বা এই মুলকরা বা যারা ওখানে ছিল, তারা কিন্তু কেউ রবীন্দ্রনাথের সাথে এই মুলকরা জানন্দ বা যারা হ্যাঁ, এরা কিন্তু কেউ রবীন্দ্রনাথের সাথে কখনো দেখা করেন। কারণ রবীন্দ্রনাথ তাদের কাছে একটা ফিনোমেনালই না, রবীন্দ্রনাথকে দেখার মতো কিছু না। যেমন এই বলছেন, নিগাল নামি বলছেন, মানা কি তেরি দিদ কি কাবিল নেই হো, তুমি মেরা শখ দেখ মেরা ইন্তজার, যে জানি আমি তোমার দেখার যোগ্য আমার চেহারা না, কিন্তু তুমি আমার অপেক্ষা দেখো, তুমি আমার দেখো, এই ভালোবাসাটা দেখো। তো এই যে ভালোবাসাটা, সেটা কিন্তু উত্তর ভারতের সবাই কিন্তু ইকবালকে দেখতে যেতেন, কিন্তু রবীন্দ্রনাথকে দেখতে যাননি। এই নাম কি বলে, এই উত্তর ভারতের যেসব কবি সাহিত্যিক ছিলেন, প্রেমচাঁদ কখনো ইসের সাথে দেখা করেন রবীন্দ্রনাথের সাথে। এবং যারা ওই সময় যারা ছিলেন, এরা কেউ নাম কি বলে, এই ওই সময় যারা বেঁচে ছিলেন, ওই সময় রবীন্দ্রনাথের যুগে উত্তর ভারতে স্যার সৈয়দের সাথে রবীন্দ্রনাথের কখনোই দেখা হয়নি। তারপরে এই আলতাফ হোসেন হালির সাথে রবীন্দ্রনাথের কখনোই দেখা হয়নি। হ্যাঁ, তো আলতাফ হোসেন যারা মানে উত্তর ভারতের, যেমন মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছেন যে হিন্দু উর্দু যে বিবাদ হয়েছিল, তখন তিনি সেখানে বলেছিলেন যে আলতাফ হোসেনের ভাষাটা, সহজ সরল ভাষাটা হিন্দু উর্দুর মাঝামাঝি, এটাই হবে ভারতের রাষ্ট্রভাষা। তাহলে ভারতের রাষ্ট্রভাষা বলতে গেলে যে আলতাফ হোসেনের কথা বলা, সেই আলতাফ হোসেন হালি লেখা কি বাঙালি মুসলমান হিসেবে পড়ে, তাহলে তারা কী করে ভারতের প্রধানমন্ত্রী হবে, একজন বাঙালি হিন্দু বা বাঙালি মুসলমান, বা সে কী করে একজন বাঙালি, কী করে সে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে, যে তার দেশেরই আলতাফ হোসেন হালি পড়ে না। তো এই যে এটা বাধা করে রাখছে, এটা কে রাখছে? এটা কি উত্তর ভারতের ওরা না, এটা বাঙালি মুসলমান বাধা করে রাখছে, বাঙালি হিন্দুরা বাধা করে রাখছে, স্পেশালি বাঙালি হিন্দু যারা এই রবীন্দ্রনাথ, প্রমোদ, শরৎ, এরা কিন্তু কোথায় কোথায় মিথ্যা কথা বলেছে। রবীন্দ্রনাথের জীবনী থেকে সে রবীন্দ্রনাথ মারা গেছে, কিন্তু রবীন্দ্রনাথ জীবন থেকে রবীন্দ্রনাথ ইকবালের সাথে দেখা করতে গেছেন, ইকবাল ঘৃণা করে তাকে দেখেন। ইকবালের দর্শন সাথে রবীন্দ্রনাথের সঙ্গে কী আকাশ পাতাল তফাৎ। ইকবাল কী করে রবীন্দ্রনাথ ক্যাটাকের কথা বলেছেন, প্রেমচাঁদ রবীন্দ্রনাথ ক্যাটাকের কী ধরনের কথা বলেছেন, এগুলো কিন্তু বাঙালির মাথার মধ্যেই নাই। বাঙালি একটা মানে 71-এর পরে বিশেষ করে তারা ইকবালকে পড়েই না, তারা ঢাকা ইউনিভার্সিটির যে জিন্না হল আর ইকবাল হল এগুলো পরিত্যাগ করেছে। এর ফলে বাঙালি মুসলমান
আজকে এই মোর্শেদ শফিউল হাসান নামে একজন বুদ্ধিজীবী আছে, ইউটিউবে তার ভিডিও পাবেন আপনি, তিনি বলতেছেন যে রবীন্দ্রনাথ কখনোই ইসের দেখা করেন নাই, নাম কি বলে, কোনো লেখায় বেগম রোকেয়ার স্মরণ, বেগম রোকেয়া শব্দটা নাই। আর বেগম রোকেয়া সারা জীবনে কি একবার এই রবীন্দ্রনাথকে দেখা করতে গেছেন? রবীন্দ্রনাথকে তিনি কাউন্ট করতেন, সেভাবে শ্রদ্ধা করতেন? তো এই জিনিসগুলোই আমাদের বুঝতে হবে যে প্রেমচাঁদ বা এই ওই সময়কার আলতাফ হোসেন হালিম 1914 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, তাই তখন তার বয়স হয়ে গেছে 50-এর কাছাকাছি, ঠিক আছে? তাহলে 1914 সালে 54 বছর বয়স, তার 1953 বছর বয়স। রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়ে ফেলেছেন, 1913 সালে নোবেল প্রাইজ পেয়েছেন, 1914 সালে মারা গেছেন। তাহলে আলতাফ হোসেন হালিম তাকে দেখেছেন। মির্জা দাগ দেহলভি তিনি কখনোই রবীন্দ্রনাথের সাথে দেখা করেননি, অথচ মির্জা দাগ দেহলভি ভারতে এত জনপ্রিয় ছিলেন, তিনি ছিলেন ইকবালের গুরু। মির্জা দাগ দেহলভি কখনোই রবীন্দ্রনাথের সাথে দেখা করেন না, আর রবীন্দ্রনাথ কখনোই এই দাগ দেহলভির সাথে দেখা করতে চান। তাহলে এই কার সৃষ্টির পরিসরটা বেশি? অবশ্যই মির্জা দাগ দেহলভির পরিসরটা বেশি। তাহলে প্রথম উদ্যোগটা নেওয়া উচিত ছিল কার? রবীন্দ্রনাথ তো ছিল বাংলার নেতা। বাংলায় গোটা ভারতের যদি আপনি 4 ভাগের 1 ভাগ ধরেন, ভারতের 4 ভাগের 2 ভাগ অন্ততপক্ষে হিন্দি উর্দু ভাষায় কথা বলে, তাহলে এই বাংলার ডাবল জনসংখ্যা ছিল উত্তর ভারতের। কিন্তু মির্জা দাগ দেহলভির সাথে কখনোই দেখা করতে যাননি, হালির সাথে কখনোই দেখা করতে যাননি। এই দুজনের কথা এই খুব প্রশংসা করেছেন আল্লামা ইকবাল। এবং তারপরে হুসেন আজাদ বা এই যারা উত্তর ভারতের আর দক্ষিণ ভারতের, এদের কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ হয়নি। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে রবীন্দ্রনাথকে এখন আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি, বিশেষ করে গত 16 বছর আমলে যেটা করা হচ্ছে এটা ভুল হয়েছে। এবং টলস্টয় যেমন রাশিয়ার পুতিনের জন্য দায়ী, শেখ হাসিনার প্রতিষ্ঠার জন্য দায়ী রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথেরও কিছু মানুষ ছিলেন এবং তার অনেক দোষ ছিল, এই দোষ ত্রুটিগুলো আমাদের খুঁজে বের করতে হবে। এবং তাহলে কী হবে, আমরা রবীন্দ্রনাথের থেকেও ভালো রাইটার, যিনি অন্যায়ের প্রতিবাদ করা শেখাবেন, যিনি গণতন্ত্র শেখাবেন, সেই জিনিসগুলো তখন কি আমাদের দেশে হবে। তখন কি আমরা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারবো ঋষি সুনাকের মতো, বা লন্ডন শহরের মেয়র সাদিক খানের মতো, বা নিউ ইয়র্ক শহরের জহরান মামদানির মতো, বা স্কটল্যান্ডের 5 মিটার হামসা ইউসুফ, এই পাকিস্তানি একজন, তিনি স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাহলে এই জিনিসগুলো আমরা তখন আমরা হতে পারবো। আমরা তখন আমাদের কবি সাহিত্যিকদের সাথে তখন তুলনা হবে দান্তের সাথে, গেটের সাথে, শেক্সপিয়ারের সাথে, মিল্টনের সাথে, ওয়ার্ডসওয়ার্থের সাথে, হারমান হেসের সাথে, টমাস মানের সাথে। আমরা এই পুতু ইসের মধ্যে আটকে থাকতে চাই না, এই যে জমিন দাস এবং নাম কি বলে বুদ্ধদেব বসু। আমরা সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাই, তাদের লেখার থেকে। যে না, এই পাকিস্তানি ভারতীয়রা পড়ে বলেই তো তারা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারছে, ঋষি সুনাক হতে পারতেছে, লন্ডন শহরে মেয়র হতে পারতেছে। তো লন্ডন আর নিউ ইয়র্ক দুইটা পৃথিবীর সবচেয়ে জনবহুল, সবচেয়ে ঐতিহ্যবাহী, সবচেয়ে পাওয়ারফুল সিটি। এই দুজনেরই দুজন মুসলমান, একজন সাদিক খান, আরেকজন হলেন জহরান মামদানি। আমরা বাঙালি মুসলমান কেন এটা ভাবতে পারি না? বাঙালিদের ভোটে কিন্তু জহরান মামদানি হয়েছে, কিন্তু আমরা তো জহরান মামদানি হতে পারছি না। যারা পাঞ্জাবি একজন জহরান মামদানি হচ্ছে। যে আমাদের কথা আমার তাহলে আমরা কী করবো? এই যে রবীন্দ্রনাথকে এক পেশে, রবীন্দ্রনাথের সাথে আমি তো বললামই যে ওই সময় রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পেয়েছে তখন কিন্তু আলতাফ হোসেন হালি বেঁচে আছেন, মির্জা দাগ দেহলভি বেঁচে আছেন, আল্লামা ইকবাল বেঁচে আছেন। তারা কেউই রবীন্দ্রনাথের সাথে সারা জীবন, প্রেমচাঁদ বেঁচে আছেন, তারা সারা জীবনে তাদের সাথে কখনো রবীন্দ্রনাথের সাথে দেখা হয়নি। আর রবীন্দ্রনাথ কখনো এদের সাথে দেখা করেননি। এই যে প্রেমচাঁদ, মুন্সী প্রেমচাঁদ 1836 সালে তিনি মারা গেছেন, শরৎচন্দ্র 2 বছর আগে। কিন্তু এই যে প্রায় 36 বছর তিনি মানে নাম করে আছেন, এই আর কিন্তু প্রায় 41 বছর, 1900 সালের পর থেকে 41 পর্যন্ত রবীন্দ্রনাথের জয়কার। কিন্তু এই উত্তর ভারতের এরাও এদের সাথে দেখা করে নাই রবীন্দ্রনাথের সাথে। রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পাওয়ার পরেও তাদের সাথে দেখা করে নাই, তারাও এদের সাথে দেখা করে নাই। কাজেই রবীন্দ্রনাথের আদর্শে সার্বজনীন আদর্শ না, এবং সর্বভারতীয় আদর্শও না, এটা একটা বাংলার একটা লিমিটেড আদর্শ, ব্রিটিশ বন্দনার আদর্শ। সেখান থেকে যদি আমরা এই জার্মানদের সাথে ব্রিটিশ দর্শনের তুলনা করতে শিখি, ইটালিক ইউনিফিকেশনটা কীভাবে হলো, ম্যাজিনি গ্যারিবল্ডি যতই নিন্দা করি রবীন্দ্রনাথ, কিন্তু আমাদের এই নাম কি বলে পিসি রায়, যিনি প্রফুল্লচন্দ্র রায়, তিনি তো বলেছেন যে ম্যাজিনি গ্যারিবল্ডি না পড়লে নেতা হতে চায় না, বাঙালিকে নেতা হইতে হবে। কাজে আমরা প্রফুল্লচন্দ্র রায়ের নামে বাগেরহাট একটা কলেজে আছে, তো প্রফুল্লচন্দ্র রায় কিন্তু ইসের থেকেও বেশি, প্রায় 3 বছর বেশি বেঁচেছিলেন রবীন্দ্রনাথের থেকেও। তো এই প্রফুল্লচন্দ্র রায় ওর লেখাগুলো পড়তে হবে। এক রবীন্দ্র করলে হবে না, বিভিন্ন, আমি তো বললাম যে রবীন্দ্রনাথের সাথে আমরা ইকবালের তুলনা করবো, শেক্সপিয়ারের তুলনা করবো, এমারসনের তুলনা করবো, হারমান হেসের তুলনা করবো, গেটের তুলনা করবো, থমাস মানের তুলনা করবো। তখন আমরা আমেরিকার নিউ ইয়র্কের প্রধানমন্ত্রী হইতে, নিউ ইয়র্কের মেয়র হইতে পারবো জহরান মামদানির মতো, বা ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ঋষি সুনাকের মতো হইতে পারবো, বা লন্ডন শহরের মেয়র কার মতো হইতে পারবো, এই সাদিক খান। আমার কথা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।